ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ইতিমধ্যেই আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় আমাদের মাঝে পৌঁছে গেছেন। আর একটু অপেক্ষা করি, আমরা আর 2-1 মিনিটের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু করে দেব। চন্দনবাবু, সাউন্ডটা কি ক্লিয়ার? আমার এখানে নেটওয়ার্ক দুর্বল আছে। সাউন্ডটা কি স্পষ্ট হচ্ছে? হ্যাঁ, এবার স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, আগে একটু আগে আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, পাস কোর্সের গ্রুপে লিংকটা দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে। সভাপতির আসন অলঙ্কৃত করবার জন্য আমরা আমাদের প্রিয় অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়কে জানিয়েছিলাম। তিনি আমাদের কলেজের অনুষ্ঠানে, তার কলেজের অনুষ্ঠানে সার্বিকভাবে সবসময় তিনি থাকছেন। আমরা ডাকলেই যে কোনো অনুষ্ঠানে তিনি সর্বতোভাবে সাড়া দেন। তিনি ইতিমধ্যেই এসেছেন। তাকে সভাপতির আসন অলঙ্কৃত করবার জন্য আমরা আর 2-1 মিনিট বাদেই ডেকে নেব। আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাম এখনো আসেননি, দেখতে পাচ্ছি না। এসে গেছি। আচ্ছা, আপনাকে সাদর শুভ আমন্ত্রণ। সন্ধ্যা। হ্যাঁ, শুভ শুভ সন্ধ্যা সবাইকে, সন্ধ্যা। স্যারকে। হ্যাঁ, আমাদের স্যারও এসে গেছেন। আপনারা যারা পৌঁছে গেছেন, বাংলা বিভাগের তথা কলেজের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রণাম জানাই। ছেলে মেয়েদের জানাই আন্তরিক প্রীতি ও অভিনন্দন। স্যার, আমরা কি শুরু করে দেব? টাইম ছিল 7টা, শুরু করব। হ্যাঁ হ্যাঁ, বাংলা বিভাগের যারা এখনো আসেননি, জানি না নেটওয়ার্কের সমস্যা কিনা, সবাই আশা করি পেয়ে গেছেন। চন্দনবাবু, হ্যাঁ, বলুন। আমাদের বাংলা গ্রুপে ওটা আরেকবার দিয়ে দেওয়া হোক। আমি জানি না টিসি গ্রুপ সবাই লক্ষ্য করেছেন কিনা। স্যারের অনুমতি পেয়ে গেছি। আমি এখনই অনুষ্ঠান শুরু করব। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী। আজকের এই অনুষ্ঠান ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে পালন করা হচ্ছে। আজ আমি সভাপতির আসন অলঙ্কৃত করবার জন্য আমাদের মাননীয় অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়কে আহ্বান জানাচ্ছি। তিনি ইতিমধ্যেই আমাদের গ্রুপে এসে গেছেন, তিনি আসন গ্রহণ করেছেন। বাচনিক কাঠামোতে বলা, আমরা সরাসরি অনুষ্ঠান করতে পারছি না। আমাদের মধ্যে ইতিমধ্যেই পৌঁছে গেছেন ভাইস প্রিন্সিপাল ম্যাম রূপরিনা ব্যানার্জি মহাশয়া।
তাকেও আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। রূপরিনা ম্যাম শুনতে পাচ্ছেন আশা করি। আপনি আসন গ্রহণ করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ বাসুদেবদা, শুনতে পাচ্ছি। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শ্রদ্ধা প্রীতি বিনিময় করি। অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী যারা অনুষ্ঠানে জয়েন করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা বিভাগের অন্যান্য যারা জয়েন করেছেন তাদেরকে জানাই প্রীতি মুগ্ধতা অভিনন্দন। শিক্ষাকর্মী বন্ধুদের জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি। যাদের জন্যে আজকের এই অনুষ্ঠান, যাদের জন্য শিক্ষক জীবন সার্থক হয়ে ওঠে, সেই ছাত্রছাত্রীদের জানাই আমাদের প্রাণ ভরা ভালোবাসা। এই অনুষ্ঠানের নেপথ্যে থেকে এবং সার্বিকভাবে সবসময় সহযোগিতা করছেন চন্দন বিশ্বাস মহাশয়, তাকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা বিনিময় করি। আজ আমরা যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, এই সংকটের মধ্য দিয়ে গেলেও অতিমারির সময়ে তবুও আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিষ্ঠানের সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য। আজ আন্তর্জাতিক মাতৃ দিবস। যে সমস্ত মায়েরা এবং মাতৃ সম্প্রদায়, মায়ের সম্প্রদায় যারা আজ যুক্ত হয়েছেন মাতৃ দিবসে, তাদের বয়োজ্যেষ্ঠদের রাতুল চরণে আমাদের প্রণতি জ্ঞাপন করি। যারা ছোট তাদেরকে প্রীতিমুগ্ধতা। বেশি সময় নেব না। এবার আমি চন্দনবাবুকে অনুরোধ করব, প্রতিকৃতিতে মাল্যদানের যে ছবিটি আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার পাঠিয়েছেন, প্রতিকৃতিতে মাল্যদান করার যে ছবিটি, সেই ছবিটি স্ক্রিনে আপনি অনুগ্রহ করে দিন। চন্দনবাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, অলরেডি স্ক্রিনে এসছে। স্ক্রিনে এসে গেছে। প্রতিকৃতিতে মাল্যদান, রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেছেন আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর চিত্তরঞ্জন দাস। আমি অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে যাব। শুরু হবে উদ্বোধনী সঙ্গীত। প্রতিকৃতিতে মাল্যদান হয়েছে, এবার শুরু হবে উদ্বোধনী সঙ্গীত। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমাদের প্রিয় ছাত্রী পিয়ালি দাস, চতুর্থ সেমিস্টারের ছাত্রী পিয়ালি দাস উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে। স্যার শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার প্রিয় অধ্যক্ষ মহাশয়কে এবং আমার বিভাগীয় প্রধান শ্রী বাসুদেব মন্ডল মহাশয় সহ অন্যান্য সকল অধ্যাপক এবং অধ্যাপিকা দের অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে আপনারা এসেছেন, আমাদের বিভাগীয় অনুষ্ঠানে অনেক শ্রদ্ধা আপনাদের জন্য রইল এবং আমার বড় দাদা দিদি যারা এখানে আছেন তাদেরকে এবং আমার ছোট ভাই বোনদেরকে 160তম জন্ম জয়ন্তী উপলক্ষে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। রবীন্দ্রনাথের এই জন্ম জয়ন্তীতে পূজা পর্যায়ের একটি গান দিয়ে আজকের উদ্বোধনী সঙ্গীত আমি শুরু করছি। স্যার শুরু করছি। শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে
বাহির পারে চোখ মেলেছি বাহির পারে, আমার হৃদয় পারে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছি। দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছি। দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলা, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হারা। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলা, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে আনন্দে তাই ভুলেছিলে দিন গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছো তুমি। আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছি। দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছি। ধন্যবাদ পিয়ালি দাসকে। নন্দন ঘন পরিবেশে তার নান্দনিক উপস্থাপনা আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। পিয়ালিকে আমাদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি বিনিময় শুভেচ্ছা বিনিময় শুধু নয়, আমরা আশিস জানাই সে যেন উত্তর শ্রীবৃদ্ধি করতে পারে। পিয়ালি দাসকে আবারও শুভেচ্ছা। যে মানুষটির সঙ্গ পেলে হৃদয় শান্ত হয়, যে মানুষটির কথা শুনলে প্রাণ জুড়ায়, যে মানুষটির সান্নিধ্য পেলে নতুন কিছু করবার ইচ্ছে জাগে, তিনি রবীন্দ্রনাথ। আর আমাদের কলেজের বিশেষ মানুষটি, যার সান্নিধ্যে গেলে কর্মপ্রবণতার স্পৃহা বেড়ে যায়, আমাদের
পূজ্যপাদ আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়, তাকে অনুরোধ করব স্বাগত ভাষণ, স্বাগত কিছু কথা বলবার জন্য, যা শুনবার জন্য আমাদের ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে রয়েছে। এ প্রসঙ্গে বলে নেওয়া প্রয়োজন, রূপলীনা ম্যাডাম এসেছেন, তিনি জানিয়েছেন তার শরীরটা ভালো যাচ্ছে না, তিনি হাজির হয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। এবার স্বাগত ভাষণ আজকের সভার সভ্যমান্য সভাপতি ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়। স্যার। ধন্যবাদ। শোনা যাচ্ছে আমার কথা নিশ্চয়ই? হ্যাঁ, শোনা যাচ্ছে। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে সত্যি সন্ধ্যাটি শুভ, কারণ এমন একটি মুহূর্তে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি সেই মহামানব, সেই মহাপুরুষের 160তম জন্মজয়ন্তী পালন অবসরে, এবং সুন্দর একটি গান দিয়ে আমাদের এই সন্ধ্যাটিকে আমরা আরো নান্দনিক করে তুলেছি। তাই এখানে উপস্থিত সমস্ত সজ্জন ব্যক্তি এবং আমাদের স্নেহের যে ছাত্র ছাত্রী এবং উদ্যোক্তাদের আমার পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং আগামী দিনে সুস্থ থাকার প্রার্থনা। মানছি আমরা একটা দুস্থ ভয়ঙ্কর সময় দিয়ে গতি করছি, এতে ভয়ভীত হয়ে আতঙ্কগ্রস্ত না হয়ে যদি আমরা সাবধানতা অবলম্বন করে সচেতনতার সঙ্গে নির্দিষ্ট জীবনশৈলী, জীবনচর্যার মাধ্যমে এই দিনগুলিকে আমরা কাটিয়ে ফেলি, তাহলে হয়তো আমরা আগামী দিনে একটা সুস্থ সমাজ, করোনা মুক্ত পৃথিবীকে প্রত্যক্ষ করার, অনুভব করার সুযোগ পাব। সুতরাং অন্য কোনো গুজবে, অন্য কোনো আতঙ্কে কান না দিয়ে নিজের জন্য যতটুকু বা আমাদের যতটুকু উপদেশ দেওয়া হয়েছে বিভিন্ন স্বাস্থ্য নির্দেশিকার মাধ্যমে, সেইগুলি যদি আমরা সঠিকভাবে অবলম্বন করি, সঠিকভাবে মেনে চলি এবং সচেতনতার সঙ্গে আমাদের কর্তব্য সমস্ত নির্বহন করি, তাহলে আশা করি আমরা সবাই আগামী বছর রবীন্দ্র জয়ন্তী 25শে বৈশাখে কলেজের মধ্যে, কলেজের প্রাঙ্গণে সশরীরে সকলের একসঙ্গে একত্র উপস্থিতিতে পালন করতে পারব। এই আশা, এই প্রার্থনা, এই প্রত্যাশা থাকলো। আশা করি আমাদের এই প্রার্থনা এই করুণাময় ঈশ্বরের কাছে আমরা তুলে ধরতে পারবো এবং সেই করুণাময় ঈশ্বরের করুণায় করোনা মুক্ত পৃথিবীতে আমরা আবার একত্রিত হতে পারব। আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ তার 160তম জন্মজয়ন্তী, মানে 80 তিনি বেঁচে ছিলেন 80 বছর এবং তার মৃত্যু 1.5 মাস আর 2 মাসের পরে আবার এটা 80 বছর পূর্ণ করব আমরা 22শে শ্রাবণে। একটা সন্ধিক্ষণে আমরা উপনীত হয়েছি। তিনি তার যে কর্মক্ষেত্র, তার যে সাধনার ক্ষেত্র, সাধনা পীঠ, সৌভাগ্যবশত আমি সেই সাধনা পীঠের ছাত্র, শান্তিনিকেতন, যেটা বিশ্বভারতী নামে পরিচিত। সত্যি আজকে শান্তি উধাও,
শান্তির খোঁজে আমরা আজকে অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি। তার সেই শান্তি নিকেতন বা বিশ্বভারতী প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল শুধু শিক্ষা নয়, শিক্ষা দিয়ে আমরা আজকে সবাইকে গড়ে তুলতে চেষ্টা করছি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে, তথ্য সমৃদ্ধি শিক্ষা দিয়ে, কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে বা শিক্ষা নিয়ে তার চিন্তা, তার চেতনা সেটা ছিল না। তিনি চাইছিলেন প্রকৃতির মাঝে শিক্ষাদান করতে, কারণ তিনি ভাবতেন প্রকৃতির সঙ্গে ইন্টারাকশন না থাকলে, প্রকৃতির সঙ্গে কনভারসেশন না থাকলে টিচিং লার্নিং যে প্রক্রিয়া তা পূর্ণতা প্রাপ্ত হয় না। যে সত্য উপলব্ধি করা দরকার, যে মননে বা যে আমাদের মানসিক স্তরে যে বিকাশের প্রয়োজনীয়তা, যে বৌদ্ধিক বিকাশ দরকার, সেটা আধুনিক শিক্ষা পদ্ধতিতে পাওয়া যায় না, প্রকৃতির মাঝখানে না থাকলে পাওয়া যায় না। তাই তিনি তার যে সাধনার ক্ষেত্র শিক্ষাকে নিয়ে যা ভেবেছিলেন, সেই সাধনার ক্ষেত্রে সেটাকে বাস্তবায়িত করতে চেষ্টা করেছিলেন। তিনি সবসময় বলতেন এই শিক্ষার মধ্য দিয়ে মানুষের যে আত্ম উপলব্ধি, যে চেতনার বিকাশ, যে আবরণের উন্মোচন, সেটা ঘটানো দরকার। কারণ এক জায়গায় আমি পড়েছিলাম ইংরেজি কোটেশন রবীন্দ্রনাথের, এটা বাংলায় কোথায় আছে আমি জানি না। I slept and dreamed that life is joy. I woke up and found that service is joy. I acted and behold, service is life. অর্থাৎ জীবন বলতে যে আনন্দ বোঝায়, সে আনন্দটা সেবায় আছে নিহিত, আর সেবাই হচ্ছে বাস্তব জীবন। অর্থাৎ আমাদের শিক্ষা, আমাদের জীবন, এই সব কিছুর আভিমুখ্য একটাই, সেবা, মানব জাতির সেবা, মানবতার সেবা। তাতে আমরা, কারণ আমাদের প্রত্যেককে মরতে হবে একদিন, আমরা এই স্থায়ী পৃথিবীতে অস্থায়ী বাসিন্দা। পৃথিবীটা স্থায়ী ঠিকই, কিন্তু আমরা প্রত্যেকেই অস্থায়ী ঠিকানায় থাকি। আমাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেটা কিন্তু অস্থায়ী, আমরা নিজেরা অস্থায়ী। যখন একদিন চলে যেতে হবে, তাই যতটুকু আমাদের কর্তব্য, যতটুকু আমাদের পক্ষে সম্ভব, সেটা যদি মানবতার জন্য, মানব সেবার জন্য, কর্তব্য সম্পাদনের জন্য যদি আমরা নিয়োজিত করি, তার চেয়ে বেশি আনন্দ অন্য কোথাও পাওয়া যাবে না। এটা আমারও অভিমত। কারণ আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা ঠিক এই কথাই বলে। সংস্কৃতে একটি লাইন আছে, ত্যাগেন একে অমৃতত্ব মানসু, অর্থাৎ ত্যাগের মাধ্যমে আমাদের জীবনের শ্রেষ্ঠ আনন্দ পেতে পারি। একটি মানুষ একটি গাছ লাগাচ্ছে, বিশাল একটি বড় মহিরুহ হতে পারে যে গাছটি, সে গাছ যখন লাগাচ্ছে সে জানে না
সে গাছের ছায়া বা সে গাছের ফল ফুল সেই ভোগ করতে পারবে, কারণ সেই ভেবে সে গাছ লাগায় না, কিন্তু সে এইটা ভেবেছে বা এইটা সে অনুভব করেছে, জীবনের মানেটাকে সে অনুভব করতে পেরেছে। কেন? জীবনটা শুধু নিজের জন্য নয়, উই লিভ ফর আদার্স। গাছ লাগানোর মাধ্যমেই সে জীবনের তাৎপর্য, জীবনের মূল্যবোধ, জীবনের অর্থটাকে সে বুঝতে পেরেছে। ফলে সে গাছটা লাগিয়েছে নিজের জন্য নয়, ফলও নিজে খাবে না, পাবে না হয়তো, কারণ বেঁচে থাকতে পারবে না, ফুলও পাবে না, আর সব থেকে বড় কথা ফল ফুল না পেলেও যেটুকু পাওয়া যায় সেটা হচ্ছে ছায়া। ছায়াটা হয়তো ভোগ করার তার পক্ষে সম্ভব হবে না, কিন্তু সে গাছ লাগার রূপকার্য থেকে বিরত থাকছে না। এটাই হচ্ছে জীবন, এইটি হচ্ছে মানবতা। রবীন্দ্রনাথ ঠাকুর মানবতাকে দেশপ্রেমের ঊর্ধ্বেও তুলে ধরেছিলেন। একটি জায়গায় তিনি আনন্দমোহন বোস মনে হয় তাকে একটা চিঠি লিখেছেন 1908 সালে। সেখানে তিনি বলেছেন, আমি মানবতাকে কখন হারিয়ে যেতে চাই না, হেরে যাক চাই না, দেশপ্রেমের ঊর্ধ্বেও মানবতাকে রাখা উচিত। আমি ডায়মন্ডের প্রাইস দিয়ে একটা টুকরো গ্লাস কিনতে চাই না, কাঁচের টুকরো কিনতে চাই না। এটি ছিল তার ধর্ম, তার দর্শন। আমরা আজকে এখান থেকে এই অনুষ্ঠানটি করছি, আমাদের হয়তো শারীরিকভাবে একত্রিত হতে পারিনি, সবাই সবার মুখ দেখতে পাচ্ছি না, সবাই সবার পাশে দাঁড়াতে পারছি না, কিন্তু এবং এটা হচ্ছে আমাদের একটা শিক্ষাঙ্গন। তখন আমরা এটা পালন করতে যাচ্ছি কোনো, আমি আগে বলেছিলাম আজকেও একই কথা বলছি, যখন আমরা কোনো মহামানবের, মহামনীষীর, কোনো শ্রদ্ধেয় ব্যক্তির জন্মদিন, শ্রাদ্ধ দিন বা মৃত্যু দিবস পালন করি, সেটা পালনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, সেটা বচনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বচনের সঙ্গে মননে সেটাকে বাস্তবায়িত করতে হবে। যদি বচন এবং মননের মধ্যে সাযুজ্য আসে, সারূপ্য আসে, তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফল, যে মূল্যবোধ, যে আদর্শ, অবশ্যই সেখানে আমরা পৌঁছাতে পারব। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা আভিমুখ্য আছে, জীবনের আভিমুখ্য একটা। ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে, আমার মনের চিন্তাধারা হিসাবে, আমাদের ভাবনা অনুসারে, আমাদের কর্ম অনুসারে হয়তো প্রত্যেকের আলাদা আলাদা কাজের পদ্ধতি, চিন্তাধারা থাকতে পারে, কিন্তু জীবনের আভিমুখ্য একটাই। যত মত তত পথ, একটা কথা আছে। অর্থাৎ একদিন বিবেকানন্দকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এতগুলো দর্শন করা আছে, এতগুলো ধর্ম আছে, সবই যদি ভগবানকে বলে, স্বীকার করে ভগবানের অস্তিত্ব, মুখ্য লাভের কথা বলে, এত ধর্ম এত দর্শনে কি দরকার আছে? বললো হচ্ছে ধর্ম বা ঈশ্বর প্রাপ্তি, এগুলো, এটা হচ্ছে লক্ষ্য, ডেস্টিনেশন। আর বিভিন্ন ধর্ম হচ্ছে ডিফারেন্ট রোডস। অর্থাৎ আমি স্টেশন যদি আমার, বা কলেজ যদি আমার ডেস্টিনেশন হয়, সেই কলেজে পৌঁছানোর জন্য আমি কোন পথটা অবলম্বন করছি, ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, সাইকেলে যাচ্ছি, স্কুটি, বাইক, কিসে যাচ্ছি, কোন রাস্তায় যাচ্ছি, দত্তফুলিয়া দিয়ে আসছি, না বনগা দিয়ে আসছি, না অন্য কোন রাস্তা যদি থাকে সেই রাস্তা দিয়ে আসছি, কিন্তু অ্যাট লাস্ট আমাকে কলেজেই পৌঁছাতে, দ্যাট ইজ মাই ডেস্টিনেশন। সেখানেই পৌঁছাতে হবে। কোন রাস্তা দিয়ে গেলাম, কোন মাধ্যম দিয়ে গেলাম, দ্যাট ইজ ইমেটেরিয়াল। সেটা আমার পক্ষে যেটা ভালো, আমি সেই রাস্তাটাকে, সেই পথটাকে অবলম্বন করছি। আমি যেটা পারবো, আমার পক্ষে যেটা সহজসাধ্য মনে হচ্ছে আমার পক্ষে, সেটাই আমি গ্রহণ করছি। কিন্তু বাস্তবে পৌঁছাচ্ছে সবাই এক জায়গায়, একই সঙ্গে, একই সময়, এবং আমাদের লক্ষ্য ওটাই। তাই আমাদের প্রত্যেকের আভিমুখ্য ব্যক্তিগত স্তরে, মনোগত স্তরে, চিন্তাগত স্তরে আলাদা আলাদা হতে পারে, কিন্তু জীবনের আভিমুখ্য, আমাদের কর্তব্যের আভিমুখ্য একটাই।
তাই যখন আমরা আজকে এই মহামানবের 160তম জন্মজয়ন্তী পালন করছি, নিশ্চয়ই আমাদের মাথায় এটা আছে, এটা না থাকলেও নিশ্চয়ই রাখবো। আমরা আজকে যা বলবো, যা শুনবো এবং ওনাকে নিয়ে যা ভাববো, সেটা যাতে আমাদের কর্মে প্রতিফলিত হয়, সেটা যাতে আমাদের কর্মেতে প্রতিফলিত হয়, সেটা যাতে আমাদের চিন্তাধারায় প্রতিফলিত হয়, সেটা যাতে আমাদের ভাবনায় প্রতিফলিত হয়, তাহলে বাস্তব শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা সম্ভব হবে। না হলে এই পালনের মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে আমাদের সমস্ত চিন্তাধারা, কর্তব্য পালিত হবে না। তাই আমার বেশি কিছু বলার নেই, কারণ জি শুটে যখন ভার্চুয়াল মোডে করি অনেকের নেট সমস্যা থাকে, অনেকের কানেক্টিভিটি ইস্যু থাকে, অনেক কিছু সমস্যা থাকে, তাই দীর্ঘায়িত করা উচিত নয়। আমি বাংলা বিভাগের প্রধানকে এই কথা বলেছিলাম। সুতরাং আমার শেষে একটাই নিবেদন, আমাদের যে শ্রোতা বন্ধুরা, ছাত্রছাত্রী রয়েছেন, রবীন্দ্রনাথের যে ভাবনা, যে দর্শন, যে জীবনী নিয়ে আমরা সবসময় চর্চা করি, বাঙালির মননে, বাঙালির চিন্তনে যিনি সবসময় বসে আছেন, তাকে একটু আমাদের কর্মে রূপান্তরিত করি, কর্মে বাস্তবায়িত করি। এবং এই যে বর্তমানে একটি সময় দিয়ে আমরা অতিবাহিত করছি, একটু সচেতন সাবধান থেকে মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের কাছে দাঁড়িয়ে আমরা যাতে সবাই একসঙ্গে আবার সেই করোনা মুক্ত পৃথিবীকে প্রত্যক্ষ করতে পারি। আমরা করব জয়, অবশ্যই করব, shall overcome। এই প্রত্যাশা, এই প্রার্থনা, এই আশা রেখে আমি আবার সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে সবাইকে আবার সচেতন করছি, একটু দয়া করে বাইরে যখন বেরোবেন আপনারা, ছাত্রছাত্রীরা স্যানিটাইজেশন থাকবে সঙ্গে, যাতে ডাবল মাস্ক ব্যবহার করবেন, একটু সতর্ক থাকবেন, সচেতন থাকবেন এবং জীবনটাকে যে জন্য এসেছেন আপনারা, আমাদের জীবনটা সেই কাজ না করে চলে যাওয়া ঠিক নয়। এটা করে যাতে আমরা সত্যি আমাদের জীবনটাকে বাস্তবায়িত করে জীবনের লক্ষ্যটাকে পূরণ করতে পারি, সেই দিকে এগিয়ে যাই আমরা। ধন্যবাদ সবাইকে। আমি এখানেই আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সচেতন থাকতে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আন্তরিক শ্রদ্ধা জানাই মাননীয় অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়কে। তিনি যে হৃদয়ের স্বতঃস্ফূর্ত আবেগ দিয়ে যে কথাগুলো জানিয়েছেন, তার মর্মার্থে দাঁড়ালে এরকমই হয়। স্থায়ী পৃথিবীতে অস্থায়ী বাসিন্দা আমরা, তার মুখ থেকে আমরা শুনলাম। তিনি সংস্কৃতের একটি কোটেশন ব্যবহার করেছেন, যার বাংলা তর্জমা করলে এরকম দাঁড়ায়, ত্যাগের মাধ্যমে শ্রেষ্ঠ আনন্দ পেতে পারি। সত্যিই তাই, ত্যাগের মহিমা অনন্য। ত্যাগ করতে জানলে প্রকৃত প্রস্তাবে আত্মিক ভোগ সম্ভব। তিনি প্রকৃতির গুরুত্বের কথা বলেছেন। মানসিক স্তরের বৌদ্ধিক বিকাশ প্রকৃতির মাঝখানে না থাকলে পাওয়া যায় না, এ কথাও তিনি জানিয়েছেন। আত্ম উপলব্ধির কথা, চেতনার বিকাশ না ঘটলে মানুষ যথার্থ স্তরে পৌঁছাতে পারেন না। রবীন্দ্রনাথের একটি বিশেষ কোটেশনকে তিনি ব্যবহার করে যেটা জানিয়েছেন, মানবতাকে দেশপ্রেমের উপরে রাখা উচিত। সত্যিই তো তাই। আসুন আমরা রবীন্দ্র ভাবনায় ভাবিত হই। শুধুমাত্র বইয়ের পাতায় রবীন্দ্রনাথ আটকে না থাকুন। আমাদের জীবনে, আমাদের কর্মপদ্ধতিতে আমাদের মুখ আর মনকে এক করবার চেষ্টা করি। আমরা পারি না সব সময়, কিন্তু তবুও আসুন রবীন্দ্র ভাবনায়, রবীন্দ্র চেতনায় উদ্বুদ্ধ হয়ে, স্যার যেভাবে বললেন, আমরা ছাত্রছাত্রী যারা, কলেজে ছাত্রছাত্রী তোমরা যারা আছো, আমরা যারা তার অনুগামী রয়েছি, আমরা যারা সব সময় চাই অগ্রগতি হোক আমাদের, আসুন সবাই মিলে সেই সাধনায় মত্ত থাকি। আরবি ম্যাডাম আছেন, আপনি কি গুটি কয়েক কথা বলবেন? আপনি জানিয়েছিলেন শরীর ভালো না, আমি জানি না এখন কেমন আছেন। না, বলবো এত সুন্দর একটা অনুষ্ঠান, আমি কিছু কথা বলতে চাইছি। হ্যাঁ, আমি মাননীয় রূপলীনা ব্যানার্জি মহাশয়াকে আজকের এই অনুষ্ঠানে কিছু কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সহকারী অধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল ম্যাডাম রূপলীনা ব্যানার্জি মহাশয়া এবার আপনাদের সামনে কিছু কথা বলবেন। ম্যাডাম।
অনেক ধন্যবাদ বাসুদেব বাবু। আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম। এখানে অন্যান্য যারা আমার সহকর্মী বৃন্দ আছেন সবাইকে আমি আমার অভিনন্দন, শ্রদ্ধা এবং আমার পরম প্রিয় ছাত্রছাত্রীরা যারা আছে এখানে তাদেরকে তো আমার আন্তরিক স্নেহ ভালোবাসা। আশা করি সবাই ভালো আছে। আসলে বাসুদেব বাবু এবং বাংলা বিভাগের যে আন্তরিক প্রচেষ্টা, সেটাতে সাড়া না দিয়ে থাকাটা খুব দুষ্কর, থাকা যায় না। এবং সবচেয়ে বড় ব্যাপার, এইটা তো আমার পরিবার, কলেজটাকে তো আমরা সবাই আমাদের পরিবার মনে করি। কাজেই আমাদের পরিবারের এত সুন্দর একটা অনুষ্ঠানে গুটি কয়েক কথা বলার খুব লোভ হচ্ছে। তাই জন্যেই একটু সময় সবার কাছ থেকে চেয়ে নিচ্ছি। বেশিক্ষণ দীর্ঘায়িত করব না আমার বক্তব্য, তবে কয়েকটা অনুভূতির কথা বলবো। রবীন্দ্রনাথের সম্পর্কে কিছু বলাটা, আমি যদি কিছু বলি সেটা আমার ধৃষ্টতা হবে। সেই সাহস বা সেই যোগ্যতা আমার নেই যে আমি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলি। এখনো রবীন্দ্রনাথের কিছুই আমি জানি না, আমার কোনো জ্ঞান নেই, কিছুই শিখিনি। তবে কয়েকটা অনুভূতির কথা মনে পড়ছে, আজ সারাদিন ধরেই মনে পড়েছে। সকালে বারাসাত বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে যোগদান করেছিলাম, রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে। সেখানেও কথাগুলো বলেছিলাম, কারণ একটু আবেগে বসেই কথাগুলো বলছি এবং আমার এই পরিবারের সাথেও কথাগুলি আমি শেয়ার করে আজকে রবীন্দ্রনাথের শ্রীচরণে আমি আমার এই পুষ্পার্ঘ্য নিবেদিত করতে চাইছি। ব্যাপার হচ্ছে, রবীন্দ্রনাথের সাথে পরিচিতি আমাদের সবারই ছোটবেলা থেকেই ঘটে। রবীন্দ্রনাথকে আমরা সবাই ছোটবেলা থেকেই আমাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যান উনি। কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে তার সাথে আমাদের পরিচয় ঘটে। আমার ছোটবেলার সাথে সে পরিচয়, রবীন্দ্রনাথের সাথে সে পরিচয় ঘটানোর সৌভাগ্য হয়নি, কারণ আমি প্রবাসী বাঙালি ছিলাম এবং পশ্চিমবঙ্গের বাইরে এবং দেশের বাইরে আমার ছোটবেলাটা কেটেছে। রবীন্দ্রনাথের কথা অবশ্যই জানতাম, তবে অঙ্গাঙ্গিভাবে ওনার সাথে যে জড়িত হয়ে যাওয়া, সেটা সেই সৌভাগ্য আমার ঘটে আমার বিয়ের পর। কারণ রবীন্দ্রনাথের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুরের পরিবারে আমার বিয়ে হয়। কাজেই আমার এতে কোনো ক্রেডিট নেই, কিন্তু বিয়ের পর থেকেই রবীন্দ্রনাথকে নিজের ঘরের মানুষ হিসেবেই পেয়েছি। রবীন্দ্রনাথের বাড়ির রান্না কেমন হতো, রবীন্দ্রনাথ বাড়িতে কেমন থাকতেন, অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা, এই সমস্ত জিনিস দেখে দেখে জেনে জেনেই আমি আমার এতগুলো বছর অতিবাহিত করা। এবং আমার পরম সৌভাগ্য ঘটে যখন চিত্রা দেবের একটি বই, ঠাকুরবাড়ির অন্দরমহল, সবাইকে বলবো, ছাত্রছাত্রীদেরকে বইটি পড়ো, বইটা দেখো, খুবই সুন্দর বই, সুন্দরভাবে লেখা, ঠাকুর বাড়ির সম্পর্কে অনেক কিছু জানায়। তো সেই বইতে যখন রবীন্দ্রনাথের পরিবারে আমার নামটাও লেখা হলো, তখন সত্যি একটা অদ্ভুত শিহরণ দিয়েছিল গায়ে। এখনো কথাগুলো বলার সময় গায়ে কাঁটা দিচ্ছে। রবীন্দ্রনাথের পারিবারিক, যেটাকে আমরা ফ্যামিলি ট্রি বলি, সেই ফ্যামিলি ট্রিতে আমার নাম, মানে আমার কোনো ক্রেডিট ছাড়া, আমার কোনো অবদান ছাড়া, আমার মতন একটা তুচ্ছ মানুষের নাম রবীন্দ্রনাথের ফ্যামিলি ট্রিতে আসা, এটাকে আমি আমার পরম সৌভাগ্য মনে করেছিলাম, আজও মনে করি। তো কাজেই রবীন্দ্রনাথকে ঘরের মানুষ হিসেবেই জেনেছি, দেখেছি, পরিবারের একজন হিসেবেই জেনে এসেছি, দেখে এসেছি। তার গান, তার কবিতা, এগুলোর বিষয় তো বলার কোনো যোগ্যতাই আমার নেই। তবে এইটুকুই বলবো, সুখেও রবীন্দ্রনাথ, দুঃখেও রবীন্দ্রনাথ। যখন আনন্দ হয়, মনে ভাবাবেগ জাগে, তখনও রবীন্দ্রনাথ আছেন আমার পাশে। যখন দুঃখ হয়, মনটা ভারাক্রান্ত হয়, তখনও রবীন্দ্রনাথ থাকেন আমার পাশে। সারাক্ষণই জীবনের প্রত্যেকটা ফিলিংস, প্রত্যেকটা আবেগ,
প্রত্যেকটা উপলব্ধির মধ্যেই যেন রবীন্দ্রনাথকে পাই। কারণ তার এমন কোনো গান নেই যেটা জীবনের কোনো একটা অনুভূতিকে স্পর্শ করে না। তার এমন কোনো কবিতা নেই যেটাকে পাঠ করে মনে আনন্দের সঞ্চার হয় না। কাজে এমন একটা মানুষ যার আমার মতন একজন নগণ্য মানুষ তো তার কুল কিনারা খুঁজে পাই না, কিন্তু যতটুকুই তাকে পেয়েছি মনে হয়েছে বড় আপন। হৃদয়ের কোণে তার একটা খুব গুরুত্বপূর্ণ একটা স্থান, যেই স্থানটা বোধহয় আর কোনোভাবেই কেউই কেড়ে নিতে পারবে না। তো সেই জন্য আজকের এই শুভ দিনে খুব আনন্দ হচ্ছে এই অনুষ্ঠানে আমার অনুভূতিগুলো শেয়ার করে। জানি বাংলা বিভাগ একটা খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, গানের মাধ্যমে, রবীন্দ্র চর্চার মাধ্যমে। উপভোগ করব, উপভোগ করে আশা করছি নিজের সমস্ত দুঃখ ভুলে যাব। কদিন ধরে আমরা খুবই মর্মাহত হয়ে আছি, টিভি খুলতে ইচ্ছে করছে না, খবরের কাগজ দেখতে ইচ্ছে করছে না, চারিদিকে যে একটা খুব দুঃখজনক পরিবেশ বাতাবরণ, তার মধ্যে আজকের এই একটুকু স্মৃতিচারণ, রবীন্দ্রনাথকে নিয়ে একটুকু আলোচনা আমার মনে হয় আমাদের সেই বহুকাঙ্ক্ষিত অক্সিজেন দিতে পারবে, যেটা আমাদের আগামী দিনগুলোকে মনে হয় আরো সুন্দর করে তুলবে। ছাত্রছাত্রীদের অনুরোধ করব, খুব মনোযোগ সহকারে প্রোগ্রামটা উপভোগ করো, স্যারেরা কি বলছেন ভালো করে শোনো, রবীন্দ্র চর্চায় অংশগ্রহণ করো। সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সুস্থ থেকো সবাই, সবাই ভালো থেকো, এই বলে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাসুদেব দা। ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই রূপরিনা ম্যাডামকে। মনে পড়ছে 2007 সালের কথা। ঠাকুরবাড়ির অন্দরমহল গ্রন্থটি সংগ্রহ করেছিলাম। রূপরিনা ম্যাডাম একটু আগে যে কথাগুলো আমাদের সামনে শেয়ার করলেন, বললেন, সেই কথাটা আজ বারবার মনে পড়ছে। বনগাঁ প্ল্যাটফর্মে ঠাকুরবাড়ির অন্দরমহল নিয়ে কথা হচ্ছিল। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সাথে সম্পৃক্ত হয়েছেন। তিনি যে কথা বললেন, উদারতার সাথে, কোনো কাজ ছাড়াই তিনি ঠাকুরবাড়ির পরিবারের গাছটিতে সংযুক্ত হয়েছেন, ফ্যামিলি ট্রিতে সংযুক্ত হয়েছেন। আসলে এটাও আমাদের পরম প্রাপ্তি। ভালো থাকুন রূপরিনা ম্যাম, আনন্দে থাকুন। আছি আমরা রবীন্দ্র চর্চায়, রবীন্দ্র অবগাহনে। হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়, হায় সজনী, তবুও আমরা ভালো নেই। রবীন্দ্রনাথ যেভাবে ভালো থাকতে চেয়েছিলেন, রবীন্দ্রনাথ যে ঐক্যের কথা বলেছিলেন, রবীন্দ্রনাথ যে শান্তির কথা, শান্তির বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন মানুষের মননে, সেভাবে আমরা যাপন করতে পারছি কই? এবার কবিতা পাঠ তথা আবৃত্তিতে অংশগ্রহণ করবে আমাদের প্রিয় ছাত্র অভিজিৎ বিশ্বাস, দ্বিতীয় সেমেস্টারের ছাত্র অভিজিৎ বিশ্বাস। অভিজিৎ। নমস্কার। ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ মহাশয়কে জানাই বিনম্র শ্রদ্ধা। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মাননীয় বাসুদেব মণ্ডল মহাশয়কে এবং কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাকে জানাই আমার অন্তরের ভালোবাসা। উপস্থিত সকল ভাই বোন, দাদা দিদি এবং আমার সহপাঠীদেরকে আমার আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করি। যার অকৃত্রিম ত্যাগ ও সাধনায় বাংলা ভাষা তথা বাংলা সাহিত্য বিশ্বের দরবারে মুখ উঁচু করে রয়েছে, সেই বাকৃদ্ধ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটি আপনাদের সামনে উত্থাপন করছি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায়ে ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান।
সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা আকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাথির, ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধায়েছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়ে চলে তরণী কে, সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ। আমাদের আন্তরিক প্রীতি বিনিময় করি, অনেক শুভেচ্ছা জানাই প্রিয় ছাত্র অভিজিৎ বিশ্বাসকে। 13ই মাঘ 1343 এই পরিচয় কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। সত্যিই তো, আমির অস্তিত্ব তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমি তোমাদের সাথে মিলেমিশে একীভূত হয়ে যাই। রবীন্দ্র চর্চাতে আমাদের ছাত্রছাত্রীরা আরো বুঁদ হয়ে থাকুক, রবীন্দ্র চর্চাতে আরো মুগ্ধ হয়ে থাকুক আমাদের ছাত্রছাত্রীরা। এবার আলোচনায় অংশগ্রহণ করবে আমাদের প্রিয় ছাত্রী তানিয়া দে, চতুর্থ সেমিস্টার, চতুর্থ ষান্মাসের ছাত্রী তানিয়া দে। তানিয়া, তানিয়া তুমি আছো তো? স্যার আমি হ্যাঁ, এসেছি। শুরু নমস্কার করেছো? বেশ স্যার। বেশ। স্যার আমি শুরু করছি। হ্যাঁ, শুরু করো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের উদ্যোগে সামান্য আয়োজন। বিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় শ্রী চিত্তরঞ্জন দাস মহাশয়কে আমার প্রণাম জানাই এবং আমাদের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক সহ অন্যান্য সকল বিভাগের উপস্থিত অধ্যাপক অধ্যাপিকাকে আমার শ্রদ্ধা জানাই। আর জানাই আমার সহপাঠী ভাই বোন আর দাদা দিদিদের অনেক ভালোবাসা। জোড়াসাঁকো ঠাকুর পরিবার মানেই ছিল একটা তার নিজস্ব গুণের ভান্ডার। এই বংশে যারাই জন্মেছিল তারা এক একজন ছিল সেই পরিবারের গুণের অংশীদারি। শুধু লেখা বা শুধু গান বাজনা নিয়ে তারা থাকতেন না, তারা সব রকমের সবকিছু নিয়ে থাকতেন। সাহিত্য চর্চা, শিল্প চর্চা, কথা সাহিত্য, গল্প, নানা রকমের বিষয় নিয়ে। এক কথায় আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিবার অর্থাৎ ঠাকুর পরিবার, সেই পরিবারের প্রত্যেকেই ছিল এক একজন খাঁটি রত্ন। এই রত্নের সকলের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1861 সালে তিনি জন্মানোর পরপরেই শুরু হয়েছিল একটা নতুন যুগের। দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্দশ সন্তান ছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তৎকালীন সময়ের ব্রাহ্ম সমাজের প্রধান পুরোধা নেতা। পারিবারিক গুণের কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে কলম উঠতে বেশি সময় লাগেনি। মাত্র 4 বছর বয়সে তিনি পড়াশোনার সাথে যুক্ত হয়েছেন এবং 8 বছর বয়স থেকে তিনি ছন্দ মিলিয়ে নানা রকমের ছড়া কবিতা তৈরি করতে পারতেন। তিনি প্রথম লিখেছিলেন রবি করে জ্বালাতন, এটা দিয়ে তার লেখার শুরু, হাতে খড়ি যাকে বলে। 11 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের উপনয়ন হয়। 13 বছর বয়সে তিনি তত্ত্ববোধিনী পত্রিকার সাথে যুক্ত হন এবং 17 বছর বয়সে তিনি ইংল্যান্ডে যান পড়াশোনা করতে। ইংল্যান্ড থেকে ফিরে আসেন বিএ পাশ করে। রবীন্দ্রনাথ ঠাকুর শৈশবে ঘুরে বেড়াতে পছন্দ করতেন প্রকৃতি পরিবেশের মধ্যে।
জোড়াসাঁকো ঠাকুর পরিবার, জোড়াসাঁকো বাগান বাড়ি যেটা, তারপরে শান্তিনিকেতনের বাগান বাড়ি, পানিহাটির বাগান বাড়ি, এইগুলোতে তিনি বেশি সময় থাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুর ওরিয়েন্টাল নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স কলেজ এন্ড স্কুলে কিছুদিন পড়াশোনা করেছিলেন ঠিকই, কিন্তু তার বিদ্যালয়ের শিক্ষাটা ঠিক পছন্দ হয়নি। সেই কারণে গৃহশিক্ষকের সাহায্যে তিনি বাড়িতেই পড়াশোনা সমাপ্ত করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যা লিখে গেছেন সারা জীবনে তার, সেগুলো একজন মানুষের পক্ষে সমাপ্ত করা কখনোই সম্ভব না, আর সমাপ্ত করলেও খুব কম সংখ্যক মানুষই সেগুলো সমাপ্ত করেছিলেন। তিনি নানান রকমের নাটক, রচনা, মৌলিক কাব্যগ্রন্থ, এছাড়াও তিনি প্রায় 2000-এর কাছাকাছি গান লিখেছিলেন। আমি এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে আর বেশি কিছুই বলতে চাইছি না। মহাবিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাকে আমার শ্রদ্ধা জানাই, আর ভাই বোন সহপাঠী সবাইকে আমার ভালোবাসা জানাই। নমস্কার। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই তানিয়া দেকে। আমাদের অনুষ্ঠান মূলত ছাত্রছাত্রীদেরকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান। আমরা চাইছি আমাদের মহাবিদ্যালয়ের ছেলেমেয়েরা রবীন্দ্র রাগে রঞ্জিত হোক। আমরা চাইছি রবীন্দ্রনাথের জীবন দর্শন তাদের জীবনের সাথে প্রথিত হোক, জীবনে প্রথিত হোক। তানিয়া দেকে আবারও ধন্যবাদ জানাই। এবার কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করবে তমা ঘোষ, দ্বিতীয় ষান্মাসের ছাত্রী তমা ঘোষ। তমা। নমস্কার, আমি তমা ঘোষ, ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ মহাশয়কে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। বাংলা বিভাগীয় প্রধান বাসুদেব মণ্ডল মহাশয় সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলীকে আমার প্রণাম জানাই এবং জানাই আমার সহপাঠী ভাই বোন ও বড় দাদা দিদিদের ভালোবাসা। যে মানুষটির সংশয় ছিল শতবর্ষ পরে তার কবিতা কেউ পড়বে কিনা, আজ 160 বছর পরেও তাকে ছাড়া বাঙালির এক মুহূর্তও কাটে না। সুখে দুঃখে সময়ে অসময়ে তার লেখাই যেন বাঙালির একমাত্র সম্বল। শোনাচ্ছি বাঙালির অন্তর্লোকে সুপ্রতিষ্ঠিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 1400 সাল। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ, আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসিবা তায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে। একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে, নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর, সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চাই কত অনুরাগে একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে, আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাইয়ে দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে, আজি হতে শতবর্ষ পরে। নমস্কার। ধন্যবাদ
তমা ঘোষকে। 1400 সাল কবিতাটি রবীন্দ্র জীবনের একটি বিখ্যাত কবিতা। তমা যে লেখাটি আবৃত্তি করলো আজ থেকে 126 বছর আগে লেখা, 2রা ফাল্গুন 1302 বঙ্গাব্দ, এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। তার সংশয় ছিল যে 100 বছর পরে আমার কবিতা কেউ পড়বে কিনা, কিন্তু ঠাকুর আপনি দেখে যান, আজও আমরা আপনাকে ছাড়া 1 মিনিটও অতিবাহিত করতে পারি না। পরম দুর্দিনে, পরম সুসময়ে, চরমতম শান্তির মুহূর্তে আপনাকে ছাড়া আমরা অবগাহন করতে পারি না। রবীন্দ্রনাথ আমাদের জীবনে, মননে একীভূত হয়ে যাক। তমা ঘোষকে আবারও ধন্যবাদ। এবার আলোচনায় অংশগ্রহণ করবে আমাদের প্রিয় ছাত্রী সুমনা বিশ্বাস, 2য় সেমিস্টারের ছাত্রী সুমনা বিশ্বাস। সুমনা। নমস্কার। ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে জানাই আমার বিনম্র শ্রদ্ধা এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান বাসুদেব মণ্ডল মহাশয় সহ অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকাকে জানাই আমার প্রণাম। এছাড়া ছোট বড় সমস্ত দাদা ভাই বোনকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে আমি কিছু বলতে চাই। আজ 25শে বৈশাখ, আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। রবীন্দ্র জয়ন্তী বা 25শে বৈশাখ বাঙালি জাতির কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। রবীন্দ্রনাথের জন্মদিন পালন মানে শুধু উৎসব উদযাপন নয়, তার ভাবনাকে যদি বাস্তবে রূপদান করতে না পারি তবে তার জন্মদিন পালন উৎসব বৃথা। 25শে বৈশাখ মানে সকল বাঙালির কাছে সারা দিনটাই রবীন্দ্রময় এবং তার আদর্শকে নিজেদের প্রাণে ঢুকিয়ে নেওয়া, তার আদর্শকে পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে প্রবিষ্ট করিয়ে দেওয়া। বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের 25 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে এই উৎসব পালিত হয়। শুধুমাত্র ধূপ দীপ জ্বালিয়ে তাকে ঠাকুর সাজিয়ে উৎসব পালন নয়, বাঙালির মর্মচেতনার মধ্যে রবীন্দ্রনাথের কৃষ্টিকে বহন করাই এই দিনটি পালনের মহৎ উদ্দেশ্য। রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে এবছর লকডাউনে। এই অবস্থায় দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ন্যূনতম অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের মহাবিদ্যালয়। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ভোর হতে শঙ্খধ্বনি বেজে ওঠে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, সেজে ওঠে কবিগুরু বাড়ি। দিনভর অনুষ্ঠান সূচি ফেরে মানুষের হাতে হাতে। রবীন্দ্র সদন থেকে শুরু করে পাড়ার অলিগলি পর্যন্ত মহা সমারোহে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র সঙ্গীত থেকে শুরু করে কবিগুরুর কবিতা, নৃত্যনাট্যে ভরে ওঠে বাংলার আকাশ বাতাস ও বিশ্ব প্রকৃতি। ভারতের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য এবং বাংলাদেশে ও বাঙালি অধ্যুষিত অঞ্চলে বিপুল উদ্দীপনার সঙ্গে পালিত হয় এই উৎসব। বহির্বিশ্বের অন্যান্য অঞ্চলে বসবাসকারী বাঙালিরাও এই উৎসব পালন করেন। পশ্চিমবঙ্গে এই দিনটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসাবে পালিত হয়। পশ্চিমবঙ্গে রবীন্দ্র জয়ন্তীর প্রধান অনুষ্ঠানগুলি আয়োজিত হয় কলকাতায় অবস্থিত কবির জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সদন এবং শান্তিনিকেতনে। বাংলাদেশে দেশের সর্বত্র ছোট বড় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয়। এছাড়া শিয়ালদহ কুঠিবাড়ি ঘিরেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। রবীন্দ্র জয়ন্তীকে ঘিরে ঢাকা এবং চট্টগ্রামে আয়োজন করা হয় রবীন্দ্র মেলার। তবে 2020 সালে সেই ছবিটা আর ধরা পড়ল না এবছর। বন্ধ রাস্তা পথঘাট, নেই জনসংযোগের অনুমতি, নেই কোনো আড়ম্বর, নেই শয়ে শয়ে ভক্তের ভিড়। যে রবীন্দ্র জয়ন্তী ভক্তদের দূর দূরান্ত থেকে নিয়ে আসতো এক ছাদের তলে, সেই ছবিটা যেন আজ অদৃশ্য।
যে 25শে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে উপচে পড়া ভিড়ের সাক্ষী থাকতো, আজ তা ম্লান। রবীন্দ্র জয়ন্তীর 160তম বছরে এসে সেই চেনা ছবিটা বদলে গেছে, তবে আবেগ রয়েছে একই। সোশ্যাল মিডিয়ার পাতায় উপচে পড়া রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা বার্তা অনলাইন অনুষ্ঠানের মাধ্যমেই পালিত করছে আমাদের প্রিয় কলেজ। নমস্কার। ধন্যবাদ সুমনা বিশ্বাসকে। সুমনা তার অনুভূতির কথা, অনুভবের কথা জানিয়েছে। আগেই বলেছি, আজকের অনুষ্ঠান মূলত ছাত্রছাত্রীদের কেন্দ্র করে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এসে গেছি। আরেকজন কবিতা পাঠ করবে, তারপর আরেকজনের আলোচনা, পরিশেষে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা। আমরা যে কথাটা জানাতে চাই, এই যে অনুষ্ঠান, অন্যান্য বিভাগের অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী প্রায় প্রত্যেক বছর আমরা তাদেরকে সম্পৃক্ত করি আমাদের অনুষ্ঠানের, আমাদের বাংলা বিভাগের অনুষ্ঠান তথা বাংলা বিভাগ যে সমস্ত অনুষ্ঠান আয়োজন করে থাকেন। এবার আমরা চেয়েছি কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করুক, তাদের অংশগ্রহণের দিকটা একটু বেড়ে যাক। আমরা চাই আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা পরবর্তী অনুষ্ঠানগুলিতে আরো বেশি করে অংশগ্রহণ করুক। আমাদের ছাত্রছাত্রীদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার জন্যে আমাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে রবীন্দ্র যাপন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন। এবার কবিতা পাঠ করবে আমাদের প্রিয় ছাত্রী প্রীতি তরফদার। সে রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে তার লেখা, তার অনুভূতির কথা প্রকাশ করবে। প্রীতি তরফদার। প্রীতি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, তুমি শুরু করো। নমস্কার। আজ রবীন্দ্র জয়ন্তীতে এখানে উপস্থিত আমাদের প্রধান অধ্যাপককে জানাই সম্মান ও শ্রদ্ধা, আর সাথে সম্মান জানাই আমাদের বাংলা বিভাগীয় প্রধান বাসুদেব মণ্ডল মহাশয়কে। আর এখানে উপস্থিত অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও সম্মান। আর উপস্থিত আমার সকল সহপাঠী ভাই বোন ও দাদা দিদিকে জানাই আন্তরিক ভালোবাসা। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী উৎসব। আজকে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণে রেখে আমি নিজের লেখা একটি কবিতা পাঠ করছি। কবিগুরু। রবি কথাটি অতি ছোট, রবি কথাটি অতি ছোট, কিন্তু শোন ভাই, রবির মতো মহান কবি ত্রিভুবনে নাই। পিঠা বলো মিঠা বলো ভাতের মতো না, লেখক বলো লেখিকা বলো কবির মতো না। ভারতের গৌরব কবি, কবি বিশ্ব সন্তান, গীতাঞ্জলি লিখে তিনি পেয়েছেন সম্মান। তাই তো বলি ভাই, দেব সমান কবিকে করো না অবহেলা। তাই সকাল সন্ধ্যা শুদ্ধ হয়ে প্রণাম জানাও কবির পায়ে। হ্যাঁ, বলো। তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, প্রীতি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, লাস্টের কয়েকটা লাইন শুনতে পেলাম না। তাহলে আবার প্রথম থেকে বলি। না, প্রথম থেকে না, লাস্টে কয়েকটা লাইন বলো। প্রথম থেকে সুন্দর শুনেছি। সকাল সন্ধ্যা শুদ্ধ হয়ে প্রণাম জানাও কবির পায়ে। ভারত আজ যদিও কবি নেই কুমোদের মাঝে, তবু কবির ধ্বনি হৃদয় মাঝে বাজে। পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে যতদিন, আমাদের হৃদয় চিত্তে কবি থাকবে ততদিন। নমস্কার। ধন্যবাদ প্রীতি তরফদারকে। প্রীতি তরফদারের বিদ্যুৎ বিভ্রাটের জন্য শেষের দিকটা একটু অসুবিধা হয়েছে। সে লেখার চেষ্টা করছে, লিখতে চাইছে। আমরা চাইবো, আমরা আশা করব পরবর্তীতে আরো সুন্দর
কবিতা উপস্থাপন করবে। রবীন্দ্রনাথ কেন্দ্রিক নয় শুধুমাত্র, তার হৃদয়ের উপলব্ধি সে লিখে লিখে উত্থাপন করুক বিভিন্ন অনুষ্ঠানে। এ প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, আমাদের ছাত্রছাত্রীরা যারা নিজেদের লেখনীকে শক্ত করতে চাও, যারা নিজেরা লেখক হয়ে উঠতে চাও, তারা প্রতিনিয়ত চর্চা করে যাও। বিভিন্ন অনুষ্ঠানে আমরা তোমাদের উপস্থাপন করবার চেষ্টা করব। নেপথ্যে দুটি কথা বলে নিয়ে এর পরবর্তীতে রয়েছে আলোচনায় অনিন্দিতা মৈত্র, তুমি তৈরি থাকো। সমস্ত বিভাগের বিভাগীয় প্রধান তথা বাংলা বিভাগের চন্দন বিশ্বাস মহাশয়, রুহুল আমিন মন্ডল মহাশয়, ডক্টর কেয়া চক্রবর্তী মহাশয়া, মৃদুলা বিশ্বাস মহাশয়া, আমাদের আইকিউএসির কোঅর্ডিনেটর আতা মল্লিক মহাশয়া, ইংরেজি বিভাগের প্রধান অধীর রায় মহাশয় সহ অন্যান্য বিভাগের প্রধানদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শ্রদ্ধা জানাই। আপনারা আমাদের সাথে রয়েছেন, আপনারা আমাদের সাথে থাকেন বলেই আমাদের অনুষ্ঠান সার্বিকভাবে সুন্দর হয়ে ওঠে। আমরা পরবর্তী অনুষ্ঠানে আরো সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করবার চেষ্টা করব। আমরা যাদের কাছে পৌঁছাতে পারলাম না, আমরা যাদের কাছে পৌঁছাতে পারছি না, যারা অনুষ্ঠানে আসেননি, তাদের জন্যও আমাদের বার্তা রইল, আপনারা থাকুন, আমাদের কলেজের সামগ্রিক কল্যাণের কথা ভেবে সমগ্র অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আমরা চাইছি আমাদের সার্বিক প্রচেষ্টা ছাত্রছাত্রীদের মাধ্যমে দেশ গড়ার কাজে লাগুক, দেশ গড়ায় আত্মনিয়োগ করি আমরা। আমাদের অনুষ্ঠানের শেষ আলোচক আলোচনা করবে অনিন্দিতা মৈত্র। অনিন্দিতা মৈত্র। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার। ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়কে জানাই আমার প্রণাম এবং বাংলা বিভাগীয় প্রধান মাননীয় বাসুদেব মন্ডল মহাশয় সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাকে জানাই আমার বিনীত নিবেদন। উপস্থিত সকল ভাই বোন দাদা দিদিদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্ম জয়ন্তীতে তার সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরছি। আজ 25শে বৈশাখ, 1428 সাল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। নিজের জন্মদিনে 25শে বৈশাখকে এভাবেই ডাক দিয়েছিলেন কবিগুরু। মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে এক ব্যতিক্রমী রবিবার, কিরণ উজ্জ্বল 25শে বৈশাখ। 1861 সালের এদিনে কলকাতার জোড়াসাঁকোয় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্ম নিয়েছিলেন বাংলার কবি, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। 1941 খ্রিস্টাব্দের বাংলা 22শে শ্রাবণ মৃত্যুবরণ করলেও বাংলা ভাষার প্রধানতম কবি বাঙালির হৃদয়ে চির আসন করে নিয়েছিলেন। কবিগুরু শৈশবে বিভিন্ন স্কুলে তাকে ভর্তি করা হয় বিদ্যার্জন করার জন্য, কিন্তু শিশু রবীন্দ্রনাথের কাছে 4 দেওয়ালের আবদ্ধ বিদ্যালয় বা প্রথাগত শিক্ষা কোনোটাই গ্রহণযোগ্য হয়নি। বাড়ির অনুকূল পরিবেশে এবং পিতার সান্নিধ্যে থেকেই তিনি প্রকৃত শিক্ষা লাভ করেন। তিনি প্রাচীন ভারতবর্ষের তপবনে যেভাবে শিক্ষাদান করেছিলেন, পরিণত বয়সে শান্তিনিকেতনে তিনি আশ্রমিক বিদ্যালয় গড়ে তোলেন। প্রকৃতির মুক্তাঙ্গনে বসে তিনি ছাত্রছাত্রীদের শিক্ষা দিতেন। তিনি এখানে শিক্ষক নন, তিনি হলেন গুরুদেব। রবীন্দ্রনাথের ধর্মীয় ও দার্শনিক চেতনা ছিল শুধু নিজের শান্তি বা নিজের আত্মার মুক্তির জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। যে সাধনা ছিল তার ধর্ম, তার দর্শন ছিল মানুষের মুক্তির দর্শন। মানবতাবাদী এই কবি বিশ্বাস করতেন বিশ্ব মানবতায়। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার কবিতায়, গানে, গল্পে, বিভিন্ন কর্মকাণ্ডে সেই দর্শনের অন্বেষণ করেছেন তিনি। তার কবিতা, গান, সাহিত্যের অন্যান্য শাখার লেখনী মানুষকে আজও সেই অন্বেষণের পথে, তার অনিষ্ট উপলব্ধির পথে আকর্ষণ করছে। রবীন্দ্রনাথ বাঙালির মন মানসিকতার গঠনের চেতনার উন্মেষের অন্যতম প্রধান অবলম্বন।
1913 সালে প্রথম বাঙালি এবং ত্রয়সী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। কবিতা দিয়ে তার সাহিত্য চর্চা শুরু হয়। তার হাতেই বাংলা ভাষার প্রথম সার্থক ছোট গল্পের সৃষ্টি হয়েছে। বাংলা উপন্যাসকে তিনি আধুনিক ও সার্থক উপন্যাসে তুলে এনেছেন। রবীন্দ্রনাথ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় রয়েছে তার উজ্জ্বল উপস্থিতি। সোনার তরী, খনিকা, মানসী পূরবী, চিত্রা, গীতালি, গীতাঞ্জলির মতো অজস্র কাব্য কবিতা, ডাকঘর, রাজা রক্ত করবী, বিসর্জন, মুক্তধারা প্রভৃতি অসামান্য নাট্য সম্ভার, বৌঠা, রানীর হাট, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে প্রভৃতির মতো উপন্যাস, ছুটি, শুভা, দান প্রতিদান, অসংখ্য ছোট গল্প, যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। আর সঙ্গীত এখানে এর কোনো তুলনা হয় না। আর রবীন্দ্রসঙ্গীত বিশাল বড় সমুদ্র। সঙ্গীত রচয়িতা হিসেবে তিনি রাজাধিরাজ। প্রেম, প্রকৃতি পূজা, ঈশ্বর ভাবনা সবকটি দিকেই রয়েছে তার অজস্র গানের ডালি। দেশে বিদেশে বহু জায়গায় তিনি আমন্ত্রিত, ভ্রমণ করেছেন। বাইরের জগৎ থেকে কিছু বিষয় তিনি নিজের মনের মাধুরী মিশিয়ে রচনা করেছেন। অসামান্য সব গীতিকাব্য, নাট্যকাব্য যেমন বাল্মীকির প্রতিভা, চিত্রাঙ্গদা, শ্যামা, চণ্ডালিকা প্রভৃতি, যেগুলি একেবারে নতুন আঙ্গিকে তিনি নিজে অভিনয় করে দেখিয়েছেন। প্রতিটি নাটক, নৃত্যনাট্যিকায় তিনি মানবতার চরম সত্যকে প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ সামান্য একজন মানুষ নন, তিনি হলেন মহামানব। তার মধ্যে মানব প্রেম, প্রকৃতি প্রেম, ভগবত প্রেম সবকিছু এত সুন্দরভাবে পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে যে তা একেবারে বিস্ময়কর। মানব প্রেমিক কবি আমাদেরকে শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে। মানুষকে ভালোবাসলে ভগবানকে ভালোবাসা হয়। যেথায় থাকে সবার দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার বাজে, সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝে। রবীন্দ্রনাথ কবিতায় ও গানে তরুণদের সর্বদা তিনি উদ্দীপিত করেছেন। ওরে নতুন যুগের ভোরে, দিসনি সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে, চলায় চলায় জাগবে জয়ের ঘড়ি, পায়ের বেগে পথ কেটে যায়, করিস না আর দেরি। তিনি নারীকে সম্মান করেছেন। নারী শুধু ভোগ্যপণ্য নয়, তার আপন সত্তায় সে সহিয়ান হতে পারে, সে কথা তিনি বহু কবিতায় গানে বলেছেন। ঈশ্বর চিন্তা বা পূজা পর্যায়ের গানের মধ্যে দিয়েই তিনি দেখিয়েছেন যে দেবতা কোনো বদ্ধ ঘরে আবদ্ধ থাকে না। এত বছর পরেও রবীন্দ্রনাথের জীবন দর্শন ও সৃষ্টি দারুণভাবে আজকের সমাজে প্রাসঙ্গিক। কারণ রবীন্দ্রনাথের জীবন দর্শন ও সৃষ্টি আমাদের এই অস্থিরময় জীবনে সঠিক পথের দিশা দেখাতে পারে, পারে আত্মগ্লানির হাত থেকে মুক্তি দিতে, দমবন্ধকর আবহাওয়া থেকে একটু খোলা হাওয়া এনে দিতে পারে। রবীন্দ্রসঙ্গীত আলোকের এই ঝর্ণা ধারায় কিছুক্ষণের জন্য হলেও মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। 25শে বৈশাখের এই সন্ধ্যায় কবিগুরুকে আমার অন্তরের প্রণাম জানিয়ে শেষ করলাম আমার কথা। ধন্যবাদ। ধন্যবাদ এবং প্রীতিমুগ্ধতা অনিন্দিতা মৈত্রকে। আমি ছাত্রছাত্রীদের কাছে একটা আশা রাখি, তোমরা যখন কোটেশন ব্যবহার করবে, কোটেশনের শুদ্ধতা বজায় রাখার চেষ্টা করবে। আমাদের আলোচনা শেষ আলোচক অনিন্দিতা মৈত্র তার বাচনিক কাঠামোতে জানিয়ে দিল ভবিষ্যতে আরো ভালো আলোচনা করবে। অনিন্দিতা মৈত্র, প্রীতি তরফদার, সুমনা বিশ্বাস, তমা ঘোষ, তানিয়া দে, অভিজিৎ বিশ্বাস, পিয়ালি দাস, শুধুমাত্র এরা নয়, আমরা চাইব আমাদের কলেজের সমস্ত ছেলে মেয়েরা এভাবে রবীন্দ্র ভাবনায় উদ্বুদ্ধ হোক। শুধুমাত্র রবীন্দ্র ভাবনায় উদ্বুদ্ধ হওয়া নয়, সৃজনশীল কর্মকাণ্ডে তারা আত্মনিয়োগ করুক। স্যার, আমরা কি অনুষ্ঠান শেষ করব? আপনার অনুমতি চাইছি। শেষ করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা স্যার আমাদের একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছিলেন। আমরা শুধু তাই নয়, আমরা যথাসময়ে অনুষ্ঠান শেষ করতে পেরেছি। গুটি কয়েক কথা বলবো। সার্বিকভাবে সমস্ত বিভাগের সমস্ত বিভাগীয় প্রধানকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা জানাই। বাংলা বিভাগের সবাইকে আন্তরিক
প্রীতিমুগ্ধতা, বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী একত্রিতভাবে যে কাজ করে যাচ্ছেন, আমরা তাতে মুগ্ধ। তাদের কাজের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শুধুমাত্র তাই নয়, আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন শুধু কেন করব, আরও অনেক ভালো ভালো অনুষ্ঠান করব। আমাদের মহাবিদ্যালয়ের প্রধান ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয় সবসময় আমাদের উদ্বুদ্ধ করেন, অনুপ্রাণিত করেন। তার ভাবনা শুধুমাত্র নয়, আপনাদের মৌলিক ভাবনাও আমাদের সাথে শেয়ার করুন। আমরা চাই আমাদের ছেলে মেয়েদের অগ্রগতি। আর বেশি কথা নয়, নেপথ্যে থেকে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে চন্দন বিশ্বাস মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সর্বশেষ কথা, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। রবীন্দ্রনাথ ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমাদের স্যারের অনুমতি নিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।